আমি যে বিষয়টাতে কথা বলবো এটা বেসিক্যালি আমার পিএইচডি। আমি যে পিএইচডি করেছি, পিএইচডি টাইটেলটা ছিল এরকম: এমব্রেসিং দ্য ফলিং জায়ান্ট, হাউ ইন্ডিয়ান মুসলিম ক্ল্যাপস দ্য শ্যাটারিং অটোমান খেলাফত। এটা আমরা অটোমান খেলাফতকে দেখানোর চেষ্টা করেছি এটা একটা জায়ান্ট, মানে এটা একটা বৃহৎ একটা শক্তি। এটা ইন্ডিয়ান মুসলমানরা এই শক্তিকে কীভাবে এমব্রেস করেছিল, কীভাবে ধরেছিল, এবং ধরে কিভাবে এই ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন সংগ্রাম করেছে। এখন কথা হলো, আমি কাউকে অ্যাডপ্ট করব, আমার শক্তি হিসেবে নেব, ওই শক্তিটা যদি শক্তিশালী না হয় তাহলে ওই শক্তিটা নিয়ে লাভ নেই আমার। তো ভারতবর্ষের মুসলমানরা কেন একটা ডিক্লাইনিং একটা খেলাফতকে অ্যাকসেপ্ট করলো, মানে অটোমান খেলাফতকে, যেটার কোনো সামরিক সক্ষমতা খুব দুর্বল, যার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল, সেটা একটা বিদ্রোহকে, একটা রেজিস্ট্যান্সকে আপনার হলো ম্যাটেরিয়ালভাবে সাপোর্ট দিতে সক্ষম নয়। এটা যদি আমি বলি 1880 থেকে 1924, এই সময়টাতে বিশ্ব রাজনীতিতে বিশ্ব মোড়ল কারা, মানে কারা খুব বেশি প্রভাবশালী। এই সময়ে আপনার তিনটা শক্তি খুব প্রভাবশালী। আপনার একটা হলো যে আপনার ব্রিটিশ, যেটা আমাদের কলোনিয়াল অ্যান্টিটিস, আমাদের এখানে তারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছে। এরা খুবই শক্তিশালী ওয়ার্ল্ড পলিটিক্সে, মিলিটারি শক্তিশালী, এদের অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী এরা। তো আমরা এদেরকে অ্যাকসেপ্ট করছি না। আরেকটা শক্তিশালী রাষ্ট্র হলো রাশিয়া, আমরা রাশিয়াকেও অ্যাকসেপ্ট করছি না। আরেকটা শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ফ্রান্স, আমরা ফ্রান্সকেও অ্যাকসেপ্ট করছি না। বাট ইন্ডিয়ান মুসলমানরা দে অ্যাকসেপ্টেড অটোমান খেলাফত। আমার কোশ্চেনটা হলো, এই অটোমান খেলাফতকে ইন্ডিয়ার মুসলমানরা কেন অ্যাকসেপ্ট করলো? ফর দ্য রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে আপনার রেজিস্ট্যান্স করার জন্য। তো আজকের এটা একদম হিস্ট্রিক্যাল ক্লাস, ইতিহাস ভিত্তিক একটা ক্লাস। ইতিহাসের একটা দিক নিয়ে আমি আলোচনা করব, এবং এই ইতিহাসটা আবার আমার হালের ইতিহাস না, মানে আমি এই সময়ে যেখানে দাঁড়িয়ে আছি এই সময়কার ইতিহাস না। এটা ধরেন প্রায় 100-150 বছর আগেকার ইতিহাস। তার মানে 100-150 বছর আগের একটা ইন্টারন্যাশনাল এরিনাতে ঘটে যাওয়া একটা ইতিহাসকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। সুতরাং এই ইতিহাসটা যদি আমি আপনাদের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করি তাহলে আপনারা বলবেন যে ইয়েস দিস ইজ হিস্ট্রি। আবার যদি সত্যভাবে উপস্থাপন করি তাহলে বলবেন যে এটা ইয়েস ইট মে বি এ ট্রু হিস্ট্রি। বাট হিস্ট্রি সবসময় ন্যারেটিভসকে কনস্ট্রাক্ট করে। এই জন্য ইতিহাসবিদদেরকে অনেক বেশি পরিমাণে অনেস্ট হতে হয়, খুব অবজেক্টিভ হতে হয়। অনেস্ট হিস্ট্রি যদি না হয় তাহলে জাতি বিভ্রান্ত হয়, কারণ হিস্ট্রি কনস্ট্রাকশনটার কিছু ওয়েস আছে। এই কনস্ট্রাকশনটা যদি একটা নেগেটিভ যদি তৈরি হয়ে যায়, ওই নেগেটিভ আর আপনার ব্রেক করতে গেলে আরও অনেক অনেক বেশি পরিমাণে আপনার সাপোর্ট দিয়ে সত্য ইতিহাস আপনার হলো বিনির্মাণ করার জন্য অনেক বেশি পরিমাণে গবেষণার প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, আমরা এই জন্য একটু আমি শুনবো যে এখানকার হিস্ট্রির কারা কারা আছেন, ইতিহাসের। ইতিহাসের ওকে, ইসলামের ইতিহাস, ওকে, পলিটিক্যাল সায়েন্স, ওকে, ইন্টারন্যাশনাল রিলেশন, ওকে। আর আর যারা আছেন সবাই আমি ধরে নিচ্ছি যে আপনারা হিস্ট্রি পড়েন না বা পড়েন নাই, অথবা আপনাদের হিস্ট্রি জানার খুব ইচ্ছা আছে, এই তো, এই জন্য আপনারা এসেছেন এখানে। আচ্ছা, এটা আমার একেবারেই খুব হার্ড ওয়ার্কস অন মাই পিএইচডি's টাইম। এইটা মুসলমানরা অটোমান খেলাফতকে নেওয়ার পিছনে আমি তিনটা লজিক উপস্থাপন করছি। একটা লজিক হচ্ছে ডেলেজিটিমাইজেশন অফ কলোনিয়াল অর্ডার ইন ইন্ডিয়া। ভারতবর্ষে একটা ঔপনিবেশিক শক্তি আছে, ব্রিটিশ শক্তি, এটাকে নির্মূল করতে চায় মুসলমানরা। এটার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতে চায়। এই সশস্ত্র সংগ্রামটা কিভাবে করবে মুসলমানরা? বিকজ অফ 1857 সালে ভারতে একটা সিপাহী বিদ্রোহ হলো, এবং এই বিদ্রোহের পরে ব্রিটিশরা মুসলমানদেরকে নৃশংসভাবে আপনার হলো সকল জায়গা থেকে হত্যা তো করেই, সকল জায়গায়, রাষ্ট্রের সকল জায়গা থেকে আপনার হলো যে মুছে দেয়, এবং রাষ্ট্রের সকল জায়গা থেকে তাদেরকে আপনার হলো যে গুড বাই দিয়ে দেয়। সুতরাং 1857 পরে যে সিপাহী বিদ্রোহের পরে ভারতবর্ষের মুসলমানদের কি দরকার ছিল এই ব্রিটিশ বিরুদ্ধে একটা আন্দোলন করার? আমার মূল পয়েন্টটা এই জায়গায়, কেন তারা এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে চায়, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা কিভাবে আন্দোলনটা করবে। তো এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে উপযোগ্য করার জন্য ভারতীয় মুসলমানরা
প্রথমে একটা রিলিজিয়াস লেজিটিমেসির অন্বেষণ করে, রিলিজিয়াস লেজিটিমেসি। বিকজ অফ উই আর মুসলিম, উই হ্যাভ এ আইডেন্টিটি, আইডেন্টিটি ইজ, আমাদের একটা মুঘল আইডেন্টিটি ছিল এখানে। মুঘল আইডেন্টিটি কি? মুঘল খলিফার নামে খুতবা দেওয়া হয়েছে ভারতবর্ষের মসজিদগুলোতে। 1857 পরে ভারতবর্ষের মসজিদগুলোতে খুতবায় কার নাম উচ্চারিত হবে? ইট ওয়াজ এ বিগ কোশ্চেন। কোন শাসকের নাম উচ্চারিত হবে? মানে শাসকটি নেই, আপনার হলো যে ভারতের মুঘল সাম্রাজ্য পতন হয়ে গেছে। সুতরাং ভারতের মসজিদগুলো তারা সার্চ করছে কার নাম উচ্চারণ করা যায়। সো দে সার্চ, এবং তারা বের করে ফেললো যে অটোমান খেলাফত এক্সিস্টেড। সুতরাং দিস খেলাফত ইজ দ্য মুসলিম আইডেন্টিটি, এবং অটোমান খেলাফতের নামে মসজিদগুলোতে খুতবা দেওয়া হচ্ছে ভারতবর্ষের। তার মানে ভারতের মুসলমানরা বেসিক্যালি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনের নাগরিক, বাট তারা ব্রিটিশ সাম্রাজ্যের ব্রিটিশ রানীর জন্য মসজিদের গুলোতে খুতবা দিচ্ছে না, তারা মসজিদে খুতবা দিচ্ছে মুসলমান খেলাফতের নামে। তার মানে হচ্ছে দুইটা পাওয়ারকে ভারতবর্ষের মুসলমানরা আপনার প্যারালালভাবে অ্যাকসেপ্ট করছে। একটা হলো যে রাজনৈতিকভাবে ব্রিটিশদের অধীনে, বাট ধর্মীয়ভাবে দে আর অ্যাটাচড উইথ অটোমান খেলাফত, এবং এই ধর্মীয় চর্চাটা তারা শুরু করছে মসজিদের মধ্যে। 1857 সালের পরে ভারতবর্ষের বেশ কিছু অটোমান কনসুলেট ছিল, অটোমান অ্যাম্বাসি ছিল। ধরেন একটা অ্যাম্বাসি ছিল কলকাতায়, একটা ছিল গুজরাটে, একটা ছিল গোয়াতে, একটা ছিল আপনার পাঞ্জাবে, এই ধরনের অ্যাম্বাসি ছিল। এই অ্যাম্বাসিগুলো সিপাহী বিদ্রোহের সময় খুব বেশি পরিমাণে সাইলেন্ট ছিল। সাইলেন্ট মানে হচ্ছে নীরব ছিল। নীরব কেন ছিল? বিকজ দে হ্যাড নো অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া, বিকজ অফ ব্রিটিশ ওয়াজ অটোমান গুড ফ্রেন্ড। অটোমানদের খুব গুড ফ্রেন্ড ছিল, এবং ব্রিটিশদের সাথে অটোমানদের রিলেশন খুব সুন্দর। অ্যান্ড অটোমান হ্যাড নো হেডেক অ্যাবাউট দ্য ইন্ডিয়ান মুসলিম সম্পর্কে তাদের কোনো হেডেকই ছিল না। বিকজ অফ ওদের টেরিটরিটাকে রক্ষার জন্য, রাশিয়ান অ্যাটাককে রক্ষার জন্য ব্রিটিশদেরকে অ্যাকসেপ্ট করা দরকার ছিল। সুতরাং অটোমানরা প্রথম দিকে ইট ওয়াজ মানে আপনার হলো যে কোনো ধরনের রিঅ্যাকশন দেখায় নাই, বরঞ্চ কিছু কিছু ডকুমেন্ট আমরা পাই, সেখানে অটোমান সুলতান আব্দুল মজিদ ডিক্লারেশন দিচ্ছেন, ফতোয়া জারি করছেন যে ইন্ডিয়ান মুসলমান, ইউ শুড অ্যাকসেপ্ট দ্য ব্রিটিশ এম্পায়ার বিকজ ইট ইজ দ্য রিয়েলিটি অফ দ্য ইন্ডিয়ান মুসলিমস। এটা রিয়েলিটি, বাট চেঞ্জিং ডিসকোর্স তৈরি হলো 1880-র দিকে। অটোমান পলিটিক্সের মধ্যে এক ধরনের চেঞ্জ আসে বিকজ অফ সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ, বিকজ অফ পেন ইসলাম, বিকজ অফ জামালউদ্দিন আফগানি, বিশেষ করে ইলদিরিম প্যালেস, এইটা খুব ইফেক্টিভ ছিল। 1880-র দশকে এসে এই ডিসকোর্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ অটোমান খলিফা আব্দুল হামিদ। একটু পানি দিবেন। অটোমান খলিফা আব্দুল হামিদ উনি এসে তার অ্যাক্টিভিটিস বাড়াচ্ছেন, ওয়ার্ল্ড রাজনীতিতে অ্যাক্টিভিটিস বাড়াচ্ছেন। যেমন ধরুন ভারতবর্ষে উনি মুসলমান যারা সুলতান ছিলেন তাদেরকে থেকে আপনার হলো যে ইলদিরিন প্রাসাদ থেকে তাদের জন্য প্রেজেন্টেশন পাঠাচ্ছেন, উপঢৌকন পাঠাচ্ছেন, বিকজ অফ মেকিং এ গুড রিলেশন উইথ ইন্ডিয়ান মুসলমানদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য তিনি সেইখান থেকে আপনার হলো যে প্রেজেন্টেশন পাঠাচ্ছেন ভারতের মুসলমান যারা ছিলেন, সুলতান ছিলেন। ব্রিটিশরা ভারত দখল করেছে, বাট ছোট ছোট মুসলমান সাম্রাজ্য কিন্তু তখন পর্যন্ত এক্সিস্টেড ছিল। এই ছোট ছোট মুসলমান সাম্রাজ্যগুলোতে অটোমানরা আপনার হলো যে তাদের লেটার পাঠাচ্ছেন, তাদের উপহার পাঠাচ্ছেন, বিকজ অফ টু মেক এ গুড কানেক্টিভিটি তৈরি করার জন্য। 1880 সালের দিকে ভারতের মুসলমানদের কি অবস্থা? 1880 সালের দিকে ভারতের মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ হচ্ছে দ্য মডার্ন মুসলিমস, যারা ইংলিশ এডুকেশনকে অ্যাকসেপ্ট করে নতুন করে একটা রেনেসা তৈরি করতে চায়, এবং এদের লিডার হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান কয়েকবার ইস্তাম্বুল এবং লন্ডন ভিজিট করেছেন। স্যার সৈয়দ আহমদ খান উনি আলিগড় আন্দোলন প্রতিষ্ঠা করছেন, এবং সেইখানে মননে চিন্তায় কিন্তু অটোমানদেরকে তিনি বলছেন যে ইয়েস দে আর মডার্ন, এবং আমাদের আধুনিক হইতে গেলে অটোমানদের মতো করে আধুনিক হতে হবে। এটা হচ্ছে আপনার সৈয়দ আহমদ খানের একটা ফিলোসফি। এবং তিনি আলিগড় কলেজে যে পোশাকটা ইন্ট্রোডিউস করছেন আলিগড় কলেজে স্টুডেন্টদের জন্য, সেটাও কিন্তু আপনার হলো যে ওয়েস্টার্ন এবং অটোমান পোশাকের একটা সম্মিলিত একটা আপনার হলো যে মিলনস্থল ঘটেছেন। যেমন তিনি অটোমান ফেজ টুপি, অটোমান খলিফাদের যে টুপি, ফেজ টুপি,
অটোমান তুর্কিরা যে ফেস টুপি পরে ওইটা তিনি আলিগড় কলেজে ইন্ট্রোডিউস করেছেন। আলিগড় কলেজের ছাত্ররা ওই ফেস টুপি পরে, আলিগড় কলেজের ছাত্ররা এক ধরনের কোট পরে, যে কোটটা আপনার হলো যে ব্রিটিশ রানীর কোট এবং অটোমান সুলতানের কোটের মতো একটা কোট, মানে দুইটা কোটকে মিক্স করে তিনি একটা কোট বানিয়েছেন এবং এটাকে ইন্ট্রোডিউস করেছেন আলিগড় কলেজে। এবং আলিগড় কলেজের আইডেন্টিটি, স্টুডেন্টদের আইডেন্টিটি হলো তারা ফেস টুপি পরে, তারা কোট পরে। এবং এই কোর্টের নতুন রূপ ছিল মোহাম্মদ আলী জিন্নার কোর্ট, এবং জিন্না কোর্টের অর্ধেক ছিল মুজিব কোর্ট। এগুলো অটোমান আলিগড় থেকে আপনার হলো যে এই আলিগড় লিগাসি থেকে আসা এই ড্রেসের রাজনীতিটা শুরু হয়ে গেল। তার মানে হচ্ছে এক ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের কালচার প্রমোট করে, এবং ওই কালচারটা স্যার সৈয়দ আহমদ খান প্রমোট করতে চান। অর্থাৎ তিনি মেন্টালি প্রো অটোমান, এবং উনি অটোমানদেরকে দেখতে চান যে অটোমান যে মডার্নাইজেশন হয়েছে, ভারতবর্ষের মুসলমানদেরও এই ধরনের অটোমান মডার্নাইজেশনের মতো মডার্নাইজেশন বা আধুনিকায়ন হওয়া উচিত। কিন্তু পলিটিক্যালি সৈয়দ আহমদ খান, হি নেভার অ্যাকসেপ্টেড অটোমান খেলাফত আর অটোমান খলিফা এজ দ্য লিডার অফ ইন্ডিয়ান মুসলিম। ডিফারেন্সটা একটু বুঝেন। তিনি তার আদর্শগতভাবে অটোমানটাকে নিচ্ছেন যে অটোমান মডার্নাইজেশন এটা খুব ভালো, বাট পলিটিক্যালি তিনি অটোমানদেরকে নিচ্ছেন না। পলিটিক্যালি হি ইজ ভেরি লয়াল টু দ্য ব্রিটিশ। রাজনৈতিকভাবে তিনি ব্রিটিশদের প্রতি লয়াল, এবং তিনি বলতে চান আমাদেরকে ইউরোপিয়ানদের মতো আধুনিক হতে হবে। আমাদের ছাত্ররা, আমাদের মুসলমানের সন্তানরা আলিগড় কলেজে যারা পড়ে এদেরকে ইউরোপিয়ানদের মতো হতে হবে, এবং ইউরোপিয়ানদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। তার মানে আলিগড় বিশ্ববিদ্যালয় বা আলিগড় কলেজ বা আলিগড়ের নেতারা প্রথম দিকে অটোমানদেরকে আপনার হলো যে স্বীকৃতি দিচ্ছেন না, এবং এই ডিসকুর্সটাও চেঞ্জ হবে। আমি আলোচনায় আপনারা দেখবেন যে এই ডিসকুর্সটাও চেঞ্জ হচ্ছে। 1880-র দিকে ভারতবর্ষের উলামারা এরা অটোমান খিলাফতকে কীভাবে দেখতে চান। 1880-র দিকে অটোমানদের একজন রিপ্রেজেন্টেটিভ জামালউদ্দিন আফগানি, উনি ভারতবর্ষে 2বার আসছেন। সিপাহী বিদ্রোহের পরপর আসছেন, এসে ভারতবর্ষের মুসলমানদের যে আপনার ভারতবর্ষের মুসলমানদের যে দুর্দশা, ভারতবর্ষের মুসলমানদের যে অধপতন, ভারতবর্ষের মুসলমানদের যে ভঙ্গুর অবস্থা, এইটা আপনার হলো যে স্যার সৈয়দ জামালউদ্দিন আফগানি তার বিভিন্ন লেখনীর মাধ্যমে প্রকাশ করছেন। বাট জামালউদ্দিন আফগানি হ্যাড নো এ লট অফ ফলোয়ার্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে অনেক ফলোয়ার্স জামালউদ্দিন আফগানির ছিল না। 1880-র দিকে 1882 সালে ব্রিটিশরা যখন মিশর দখল করলো, জামালউদ্দিন আফগানিকে অ্যারেস্ট করে ভারতবর্ষে নির্বাসনে পাঠায়। অর্থাৎ সেকেন্ডবার জামালউদ্দিন আফগানি যখন ভারতবর্ষে আসেন, তখন তিনি নির্বাসিত একজন ফেরারি মুসলিম আসামি ব্রিটিশদের চোখে। আবার ব্রিটিশরা তাকে পাঠাচ্ছে ভারতবর্ষে। দ্যাট ইজ ভেরি সারপ্রাইজিং। ভারতবর্ষে কেন তিনি তাকে পাঠাচ্ছেন? তো যাই হোক, 1882-র দিকে প্যান ইসলামিজম ওয়াজ নট ভেরি পপুলার ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্যান ইসলামিজম খুব বেশি পপুলার হলো না। বাট 1880-র দশকে অটোমান খেলাফত বিকেম পপুলার ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে অটোমান খেলাফতটা খুব পপুলার হচ্ছেন বিকজ অফ অটোমান অ্যাক্টিভিটিস। অটোমান এম্বাসি অ্যাক্টিভিটিস ব্যাপকভাবে বেড়ে গেল ভারতবর্ষে। অটোমানদের রাইস এটা ব্রিটিশরা ভালোভাবে নিচ্ছে না, বিকজ অফ ব্রিটিশরা অটোমানদেরকে থ্রেট মনে করছে। বিকজ ব্রিটিশরা ভারতবর্ষের সবগুলা নেশনকে মাথা নত করাতে পারছে, কিন্তু মুসলমানদেরকে মাথা নত করতে পারছে না। ভারতবর্ষের মুসলমানদেরকে বলছেন দে আর ক্রাউন সাবজেক্ট। ক্রাউন সাবজেক্ট মানে রানীর প্রজা। সো ভারতবর্ষের মুসলমানদেরকে এই টার্মটা দিয়ে একটা বিপদে ফেলে দিলেন। বিপদটা হলো যে ক্রাউন সাবজেক্ট হলে আপনার ইন্ডিয়ার মুসলমানরা ইন্ডিয়ার রাজার বা ইন্ডিয়ার শাসকের অধীনে থাকতে হবে। দে আর নট এবল টু অ্যাকসেপ্ট অ্যানাদার খিলাফতকে যাতে করে ভারতের মুসলমানরা, অটোমানদেরকে যাতে করে ভারতের মুসলমানরা অ্যাকসেপ্ট করতে না পারে, এই জন্য আপনার হলো ক্রাউন সাবজেক্ট ঘোষণা দিচ্ছে যে তারা ব্রিটিশ প্রজা। সুতরাং আপনি যদি ব্রিটিশ সিটিজেন হন আর আপনি যদি আমেরিকান জর্জ ডাব্লিউ বুশকে যদি আপনার প্রেসিডেন্ট মনে করেন, তাহলে ব্রিটিশরা আপনাকে কি মনে করবে? আপনি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী।
এখন ইন্ডিয়ান মুসলমান তারা ব্রিটিশ নাগরিক, বাট তারা অ্যাকসেপ্ট করছে অটোমান খিলাফতকে। তার মানে তারা দেশদ্রোহী, তারা বিদ্রোহী, এক ধরনের টার্ম ভারতীয় মুসলমানদেরকে দিচ্ছেন। এই চেঞ্জিং ডিসকোর্সটা ব্যাপকভাবে প্রকাশিত হবে আপনার উলামাদের এই আপনার ইস্তাম্বুলে বিচরণের মাধ্যমে। উলামারা ইস্তাম্বুলে যাচ্ছেন ব্যাপকভাবে 1880 সাল থেকে 1905 বা 1906 মধ্য দিয়ে। 1906 সালে ভারতবর্ষের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসে। পরিবর্তনটা হলো 1885 সালে ভারতে কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। কংগ্রেস ভারতের প্রথম রাজনৈতিক দল। তো কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হলো, ইট ওয়াজ এ হোপ ফর ইন্ডিয়ান মুসলিমস যে পলিটিক্যাল একটা ডেভেলপমেন্ট এখানে হবে। বাট এই কংগ্রেসটা প্রতিষ্ঠা যে করেছে তারা ব্রিটিশ। সুতরাং ব্রিটিশরা ব্রিটিশদের মতো করে রাজনীতিবিদ তৈরি করতে চায়, এবং আলটিমেটলি কংগ্রেস বিকেম পলিটিক্যাল পার্টি অফ দ্য হিন্দুদের পলিটিক্যাল পার্টি হয়ে গেল কংগ্রেস। মুসলমানরা একটা রাজনৈতিক দল করতে চায় এবং তারা লিড দিতে চায়। স্যার সৈয়দ আহমদ খান এখানে বাধা। স্যার সৈয়দ আহমদ খান বলেন নো, এটা হাই টাইম না মুসলমানদের শিক্ষা সংস্কৃতি থেকে ডেভেলপ করতে হবে। পলিটিক্যাল পার্টি তৈরি করার মতো মুসলমানদের অবস্থা হয়নি। 1906 সালে এখানে ঢাকাতে একটা শিক্ষা সম্মেলন হলো, এবং বর্তমানে মধুর ক্যান্টিনে একটা শিক্ষা সম্মেলন হয়েছিল, সর্বভারতীয় মুসলমানদের একটি শিক্ষা সম্মেলন। এই শিক্ষা সম্মেলনে কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো। মুসলিম লীগ যারা প্রতিষ্ঠা করেন মুসলমান, এবং এইটা টার্নিং পয়েন্ট ফর দ্য ইন্ডিয়ান মুসলিম ডিসকোর্সের জন্য। ইন্ডিয়ার মুসলমানরা একটা রাজনৈতিক দলের আপনার হলো যে প্রতিষ্ঠাতা, এবং রাজনৈতিক অ্যাক্টিভিটিস তারা বাড়িয়ে দিচ্ছেন। এবং এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে কনস্ট্রাকশন অফ নিউ সাবজেক্টিভিটি, নতুন একটা নাগরিক পরিচয় তৈরি হলো মুসলমানদের, যে মুসলমানদের একটা নিউ সাবজেক্টিভিটি তৈরি হচ্ছে। ওই সময়ে 6টা ঘটনার কানেক্ট করতে চাই। একটা হলো আপনার 1905 সালের বঙ্গভঙ্গ। এটা খুব ভালো ছিল ফর পূর্ব বাংলার মুসলমানদের জন্য। 1911 সালে বঙ্গভঙ্গকে রদ করে দিলেন ব্রিটিশরা, উইদাউট এনি কনসার্ন অফ ইন্ডিয়ান মুসলিমস কমিউনিটি। ইন্ডিয়ান মুসলমান কমিউনিটির কোনো আপনার কনসার্নে নিলেন না, বঙ্গভঙ্গ রদ করে দিলেন। বঙ্গভঙ্গ রদ করলেন। এখন বঙ্গভঙ্গ রদের পরে বাংলার এক ধরনের মুসলিম রাজনৈতিক চেতনার বিকাশ যেটা ঘটেছিল সেটা আরও প্রস্ফুটিত হলো। অর্থাৎ মুসলিম লীগ প্রথম দিকে বাংলায় এলিট ক্লাসের একটা রাজনৈতিক দল ছিল। 1911 দিকে এই এলিট ক্লাস মুসলিম রাজনীতি থেকে একটা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা মুসলিম লীগের রাজনীতি করার সুযোগ পেল, এবং এদের মুখপত্র হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। 1911 সালের এই বাংলার সংসদে বক্তব্য দিচ্ছেন যে ব্রিটিশ রাজ, আমরা আসলে বঙ্গভঙ্গ চাইনি, আপনারা বঙ্গভঙ্গ আমাদের উপর দিয়েছেন, আমরা প্রথমে এটা মানিও নেই। পরবর্তীতে যখন আপনারা এটার সুফল দেওয়া শুরু করলেন, আমরা বঙ্গভঙ্গকে অ্যাকসেপ্ট করলাম। বঙ্গভঙ্গ রদ এটা আমরা চাইনি। এখন বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে যদি মুসলমানরা আন্দোলন করে, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে, এর দায়িত্ব আপনাদের নিতে হবে। শেরে বাংলাকে ফজলুল হক সংসদ ভবনে এই বক্তব্য দেওয়ার পরে যখন বের হচ্ছেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি শেরে বাংলার কাদের উপর থাপ্পড় দিয়ে বলে, এই মুসলমানের বাচ্চা, আমরা তো এরকম মুসলমানই চাই, চলো ভাই হিন্দু মুসলমান একসাথে দাঁড়িয়ে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করি। 1911 ঘটনা। অর্থাৎ 1980 সালে যে মুসলমানরা লয়াল টু দ্য ব্রিটিশ, 1910-এর দিকে এরা লয়াল থাকছে না, দে আর রেজিস্ট্যান্স তৈরি করছে। এই রেজিস্ট্যান্সটা দমানোর জন্য, বাংলার মুসলমানদেরকে প্রশমিত করার জন্য, বাংলার মুসলমানদেরকে আপনার হলো যে শান্ত করার জন্য ব্রিটিশরা পূর্ব বাংলায় একটা বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 1911 থেকে 1921। সেম একটা মুসলমানরা আপনার হলো যে সেম সময়টাতে এই উত্তর ভারতে একটা বিশ্ববিদ্যালয় করতে চায়, বাট ব্রিটিশরা সেই বিশ্ববিদ্যালয়কে আপনার স্বীকৃতি দেয় না। এই বিশ্ববিদ্যালয়ের নাম হলো আলিগড় বিশ্ববিদ্যালয়। আলিগড় বিশ্ববিদ্যালয় করতে চায় মুসলমানরা, বাট আলিগড় বিশ্ববিদ্যালয়কে আপনার স্বীকৃতি দিচ্ছে না ব্রিটিশরা। একদিকে বিশ্ববিদ্যালয় করছে, আবার বেনারসে হিন্দু একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে হিন্দুদের জন্য, বেনারসে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে। সুতরাং আলিগড় বিশ্ববিদ্যালয় এটা করছে না ব্রিটিশরা। আরেকটা ঘটনা করছে, সেটা হলো কানপুরে একটা বিশাল একটা রাস্তা করবে, হাইওয়ে করবে। কানপুরে হাইওয়ে করার সময়
আপনার ওই কানপুরে একটা মসজিদ ছিল, এই মসজিদের একটা পোর্শন ভেঙে ব্রিটিশরা একটা হাইওয়ে করলো, কানপুর ট্র্যাজেডি বলে এটাকে। এবং এই ট্র্যাজেডিতে 17 জন মুসলমান নিহত হয়, একটা আন্দোলন হয়, মসজিদ রক্ষার আন্দোলন। সুতরাং এই ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা বলছেন যে তোরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিচ্ছিস, অর্থাৎ মসজিদ ভেঙে তৈরি করছে হলো রাস্তা। এই সময়টাতে ইন্টারন্যাশনাল রাজনীতিতে 3টা ঘটনা ঘটে। একটা হলো বলকান যুদ্ধ। বলকান যুদ্ধ হচ্ছে আপনার ইউরোপে, বলকানে অটোমান সৈন্যদেরকে, অটোমান মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করে বলকান থেকে তাড়িয়ে দিচ্ছে, ব্রিটিশরা এখানে নীরব। আরেকটা হলো ত্রিপলির যুদ্ধ, লিবিয়াতে ত্রিপলিতে একটা যুদ্ধ হচ্ছে এবং অ্যাটাক করছে ইতালি, এবং এই ইতালির অ্যাটাকে অটোমানদের বিরুদ্ধে ব্রিটিশরা সহযোগিতা করছে। এখানে বলকানে সেকেন্ড বলকান ওয়ার হচ্ছে, এখানে ব্রিটিশরা অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সুতরাং ভারতীয় মুসলমানদের সেন্টিমেন্ট হলো ব্রিটিশরা ভারতবর্ষে থেকে ভারতীয় মুসলমানদের ক্ষতি করছে, অন্যদিকে আমরা যাদেরকে আমাদের আইডেন্টিটির পার্ট মনে করি ওই আইডেন্টিটির পার্টটাকে তারা পৃথিবী থেকে মুছে দিতে চায়। সুতরাং ভারতীয় মুসলমানরা আপনার হলো যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনটাকে আপনার করতে চায় প্রথম বিশ্বযুদ্ধের আগে, এবং এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে খিলাফত। খিলাফতটাকে তারা পিকচার করছে যে খিলাফত ইজ আওয়ার আইডেন্টিটি। খিলাফত নিয়ে 2 ধরনের এক্সপ্লেনেশন আছে ভারতীয় ইতিহাস চর্চায়। একটা হচ্ছে অন্টোলজিক্যাল এক্সপ্লেনেশন, আর একটা হচ্ছে আপনার টপ ডাউন এক্সপ্লেনেশন। অন্টোলজিক্যাল এক্সপ্লেনেশনটা কেমন? একটা ন্যারেটিভ হলো ভারতের মুসলমানরা খিলাফতটাকে অ্যাকসেপ্ট করেছে বিকজ অফ ইমোশনাল সেন্টিমেন্টাল ওয়েস, ইমোশন থেকে, মানে এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। এই ধরনের একটা আপনার হলো যে ন্যারেটিভ ইতিহাসে আছে যে ইমোশনাল। আরেকটা ন্যারেটিভ হচ্ছে আইডেন্টিক্যাল এক্সপ্লেনেশন, অর্থাৎ আইডেন্টিটি আমাদের এক, ভারতীয় মুসলমানদের আইডেন্টিটি আর অটোমানদের আইডেন্টিটি। এই আইডেন্টিটি হলো মুসলিম আইডেন্টিটি বা ইসলামিক আইডেন্টিটি, এটাকে সিভিলাইজেশন আইডেন্টিটি বলা যায়। এই আইডেন্টিটি থেকে অটোমানদেরকে আমরা অ্যাকসেপ্ট করেছি বা ভারতীয় মুসলমানরা অ্যাকসেপ্ট করেছে, এই ধরনের একটা এক্সপ্লেনেশন আছে। আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে অটোমান খিলাফতের রাজনৈতিক যে প্রভাবটা এটা ভারতে এক্সপ্রেড করলো বিকজ অফ দ্য ফল অফ দ্য মুঘলস, মুঘলদের পতনের প্রেক্ষাপটে। মুঘলরা এখানে পতন হয়েছে বলে অটোমানদেরকে এই ভারতীয় মুসলমানরা ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্বটাকে গ্রহণ করেছে, বিকজ এখানে একটা স্কারসিটি দেখা দিয়েছে। আমার যেটা রিসার্চ, এই রিসার্চের মধ্যে দেখিয়েছি সব ঠিক আছে, বাট ভারতীয় মুসলমানরা ফর দেয়ার ওন রেজিস্ট্যান্স, অর্থাৎ টিকে থাকার জন্য, আন্দোলনের জন্য, সশস্ত্র সংগ্রামের জন্য একেবারে লয়ার ক্লাস মানুষগুলো, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো এই খিলাফতকে গ্রহণ করেছিল ফর দেয়ার ইউনিটির জন্য, ফর দেয়ার স্ট্যান্ড, ফর দেয়ার কমন আমব্রেলার জন্য। অর্থাৎ ভারতের মুসলমানদের একটা নিজস্ব আইডেন্টিটি ছিল না, নিজস্ব একটা পলিটিক্যাল আইডেন্টিটি ছিল না, যেটাকে কেন্দ্র করে ভারতের মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে পারে। সুতরাং খিলাফত গেভ দেম এন আমব্রেলা, একটা আমব্রেলা দিল। এবং আপনারা অবাক হবেন 1880 সালের দিকে শিয়া মুসলমানরা ফতোয়া দিয়ে অটোমান খিলাফতকে অ্যাকসেপ্ট করেছে 1880-র দিকে। খিদওয়াই শিয়াদের বিখ্যাত স্কলার, উনি ফতোয়া দিচ্ছেন বিকজ ইট ইজ হাই টাইম ফর মুসলিমস টু বি ইউনাইটেড আন্ডার দ্য অটোমান খিলাফত। শিয়া মুসলমানদের আইডেন্টিটি আর অটোমান সুন্নি খিলাফতের আইডেন্টিটির মধ্যে রাজনৈতিক একটি বিভেদ রয়েছে, বাট ইন্ডিয়াতে এই রাজনৈতিক বিভেদটা থাকলো না। তার মানে অটোমান খিলাফত, যে খিলাফতটা তাদের নিজস্ব ভৌগোলিক সীমা রেখার মধ্যে একটা ডিক্লাইনিং একটা সিচুয়েশনে আছে, ভারতীয় মুসলমানদের রাজনৈতিক চেতনায় বা ভারতীয় মুসলমানদের সশস্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই অটোমান খিলাফত একটা এমার্জিং ইন্টারন্যাশনাল ওয়ার্ডার হিসেবে দাঁড় হয়। অর্থাৎ একদিকে ওটা ডিক্লাইনিং, কারণ হচ্ছে অটোমান খিলাফতের বিস্তৃতি কেমন ছিল? 3টা মহাদেশে, এশিয়া, ইউরোপ, আফ্রিকায়, 3টা মহাদেশে অটোমান খিলাফতের বিস্তৃতি। 1910-এর দিকে আফ্রিকা অটোমান হারিয়ে ফেলছে, 1910-এর দিকে ইউরোপ হারিয়ে ফেলছে, 1910-এর দিকে মধ্যপ্রাচ্য হারিয়ে ফেলছে। বিকজ অফ মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো ছিল, ছোট ছোট রাষ্ট্রগুলো, আরব রাষ্ট্রগুলো ছিল, এটা কিন্তু সবগুলোই অটোমানদের অধীনে ছিল। এই সময়ে
ব্রিটিশরা অটোমান খেলাফতকে ধ্বংস করার জন্য আরবদের মাঝে এক ধরনের আরবীয় জাতীয়তাবাদ প্রডিউস করে দেয় এবং এই খিলাফত নিয়ে প্রশ্নটা শুরু করে W.M. ময়ূরের মতো স্কলাররা তারা বলে যে খেলাফত হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ কুরাইশ ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ। এবং 1915-এর দিকে শরীফ হুসাইন অফ নজদের শরীফ হুসাইনকে তারা বলেন যে আপনি তো হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আপনি সেই বংশের মানুষ, সুতরাং সেই বংশের মানুষই হবে খেলাফতের মূল উত্তরাধিকারী। সুতরাং আপনারা এখানে একটা খেলাফত নিয়ে একটা আন্দোলন শুরু করেন, এই আন্দোলনের সকল ফাইন্যান্স করবে ব্রিটিশ। অর্থাৎ শরীফ হুসেনের নেতৃত্বে অটোমান খেলাফতের বিরুদ্ধে আরেকটি প্যারালাল খেলাফত তৈরি করার জন্য চেষ্টা করছে ব্রিটিশরা আরবে। সুতরাং অটোমান খেলাফত একটা স্কুইজ খেলাফত, একটা বৃহৎ একটা শক্তি থেকে একটা ছোট্ট শক্তির মধ্যে রূপান্তরিত হচ্ছে। আরবদের মধ্যে বিদ্রোহ তৈরি হয়ে গেল। আরবরা অটোমান খেলাফতকে মানছে না, ইউরোপিয়ানরা মানছে না, আফ্রিকানরা মানছে না, ইভেন তুর্কি জাতীয়তাবাদী আন্দোলন তৈরি হয়েছে। তুর্কিরা বলছে খেলাফত আমাদের দরকার নাই, উই আর টার্কিশ নেশন তারা বিল্ড আপ করতে চায়, উই আর তুর্কস অ্যান্ড আমাদের হোমল্যান্ড হবে টার্কি, এই ধরনের একটা জাতীয়তাবাদ তৈরি করতে চায়। এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে খেলাফত ভারতীয় মুসলমানদের জন্য একটা বিশাল সিম্বলিক একটা রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। এবং এই আত্মপ্রকাশের ক্ষেত্রে ভারতীয় উলামারা ব্যাপক নেতৃত্ব দিচ্ছেন। এই উলামাদের একজন হচ্ছেন মাওলানা মোহাম্মদ আলী, এই উলামাদের একজন হচ্ছেন মাওলানা শওকত আলী, এই উলামাদের আরেকজন হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ, যিনি পরবর্তীতে কংগ্রেসের সভাপতি ছিলেন। সুতরাং উলামারা এই অটোমান খেলাফতকে অ্যাকসেপ্ট করে ভারতের খেলাফত আন্দোলনটাকে শুরু করে দিচ্ছেন 1912 পরে। এবং এই খেলাফত আন্দোলনটির ডেন্সিটি বা এটার যে আপনার তীব্রতা এত বেশি ছিল, ভারতের প্রত্যেকটি মুসলমান এই খেলাফত আন্দোলনে শরিক হয়েছেন। কিভাবে বলেন? আব্দুল হামিদ 1901-এর দিকে একটা প্রজেক্ট হাতে নিলেন। এই প্রজেক্টের নাম হচ্ছে বাগদাদ হিজাজ রেলওয়ে প্রজেক্ট। অর্থাৎ ইস্তাম্বুল থেকে এই রেলওয়ের কানেক্টিভিটিটা আসবে হেজাজ মানে মক্কা মদিনায় থেকে আসবে এই রেলওয়ে কানেক্টিভিটিটা বাগদাদে। ইস্তাম্বুল থেকে বাগদাদ থেকে হেজাজ থেকে কাবুল থেকে দিল্লি থেকে ঢাকা। দিস ইজ দ্য কানেক্টিভিটি অফ রুট মেড অফ সুলতান আব্দুল হামিদ মুসলমান জিওগ্রাফিটাকে এক করতে চান। সুতরাং এই মুসলমান জিওগ্রাফিকে এক করার জন্য আব্দুল হামিদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাতে বাংলার মুসলমান এবং ভারতীয় মুসলমানরা শরিক হচ্ছেন। কীভাবে হচ্ছেন? ফাইন্যান্স করছেন। বাগদাদ হিজাজ রেলওয়েতে ফাইন্যান্স করছেন, সরাসরি ফাইন্যান্স করছেন ভারতীয় মুসলমানরা, ইন্ডিয়ান মুসলমানরা, পাকিস্তানের মুসলমানরা। পাকিস্তান তো ছিল না, বাংলা ছিল, পাঞ্জাব ছিল, লাহোর ছিল, সকল মুসলমানরা আপনার হলো যে এই ডোনেশন করছেন এই ইয়েতে। যে আপনার সেন্টিমেন্টাল ওয়ার্কস, এগুলো মুসলমানদের মধ্যে বেড়ে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনার খেলাফত ব্যাপকভাবে ভারতীয় রাজনীতিতে ব্যাপকভাবে আত্মপ্রকাশ করলো খেলাফত প্রথম বিশ্বযুদ্ধের পরে। এবং এই উলামারা আপনার দুই ধরনের উলামা ভারতবর্ষের রাজনীতিতে ব্যাপক প্রভাবশালী। দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসাটায় প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্ট থেকে। দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসাটা অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টে ব্যাপক প্রভাব রেখেছেন। এবং এদের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, উনি হেজাজে আশ্রয় নিলেন 1913 সালে। ওনার শিষ্য মাওলানা শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসানের শিষ্য মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, উনি আসলেন আফগানিস্তানে। এবং আফগানিস্তানে আপনার হলো যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অটোনমি একটা গভর্নমেন্ট হলো। একটা গভর্নমেন্ট কাবুলে হচ্ছে, আর কাবুলের সেন্টার আরেকটা হচ্ছে হেজাজের মাওলানা মাহমুদুল হাসান তখন হেজাজের যে অটোমান রিপ্রেজেন্টেটিভ ছিলেন তালাত পাশার সাথে সাক্ষাৎ করলেন, করে অটোমানদের কাছে সাহায্য চাচ্ছেন যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের সময়টাতে রিভোল্ট করতে চাই, ব্রিটিশদেরকে আমরা ভারত থেকে তাড়িয়ে দিতে চাই। এবং এই অটোমানদের সাথে জার্মানির একটা সুসম্পর্ক ছিল, এবং অটোমান এবং জার্মান অ্যাম্বাসির সাথে কাবুলে আপনার এক ধরনের সাক্ষাৎ হলো।
ওবায়দুল্লাহ সেনদের, এবং কাবুল থেকে তারা বিদ্রোহ করতে চায়, কাবুল থেকে তারা অ্যাটাক করতে চায় ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যকে আপনার ডিফিট করার জন্য। সুতরাং অটোমান বিকেম এ ভেরি পাওয়ারফুল ফিনোমিনন ইন ইন্ডিয়ান পলিটিক্স ইন 1950s 1960s। এই সময়টিতে ব্যাপক পাওয়ারফুল ফিনোমিনন হলো, এবং 1919 সালের দিকে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী শওকত আলীর নেতৃত্বটা এত বেশি পরিমাণে স্ট্রং নেতৃত্ব, এই নেতৃত্বকে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুরা অ্যাকসেপ্ট করলো, লালা লাজপাতরা অ্যাকসেপ্ট করলো, এবং তারা অ্যাকসেপ্ট করে ভারতের মুসলমানদের সাথে একত্র হয়ে খিলাফত আন্দোলনকে সামনে ধরে অসহযোগ আন্দোলন তৈরি করে দিল। অর্থাৎ 1919-এর দিকে ভারতবর্ষের এই ব্রিটিশ বিরোধী আন্দোলনটি একেবারে ব্রিটিশ সাম্রাজ্য প্রায় পতনের দিকে। ব্রিটিশরা আরেকটা খেল খেললো, অর্থাৎ ব্রিটিশরা দে আর দ্য ইন্টারন্যাশনাল প্লেয়ার। 1919 সালে অটোমানদেরকে ডিফিট করার জন্য ওখানে আরেকটা শক্তির উত্থান ঘটিয়ে দেয় ব্রিটিশরা। এটা হলো অটোমান সুলতানদেরই সৈনিক কামাল আতাতুর্ককে ব্রিটিশরা প্রমোট করা শুরু করলো। বিকজ অফ 1908 সালে অটোমান হিস্ট্রিতে ইয়াং তুর্কস বা ইয়াং টার্কিশ মুভমেন্ট নামে একটা মুভমেন্ট হলো, এবং ওই মুভমেন্টটা তারা সংবিধান দিতে চায় তুর্কিতে। তা ওই মুভমেন্টটাতে তারা খিলাফতকে ধ্বংস করতে চায়, ওই মুভমেন্টে তারা সালতানাত বিলুপ্ত করতে চায়, এবং ওই মুভমেন্টের মনস্পত্র হলো কামাল আতাতুর্ক। এবং কামাল আতাতুর্ক 1924 সালে ডিক্লারেশন করলেন। প্রথমে তিনি 1922 সালে সালতানাত বিলুপ্ত করে দিলেন, 1924 সালে খেলাফতকে বিলুপ্ত করে দিলেন। সুতরাং খেলাফত বিলুপ্ত হয়ে গেল। তো খেলাফত যখন বিলুপ্ত হলো, কাকে নিয়ে আমরা আন্দোলন করছি? খেলাফতই নাই, খলিফাই নাই। সুতরাং চার্চিলকে যখন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বিশ্বযুদ্ধের পরে বলা হলো অটোমানদের জন্য আপনারা কী করলেন, আর চার্চিল পার্লামেন্টে বললেন অটোমানদের জন্য আমরা করেছি, আমরা অটোমানদের মাথাটাকে কেটে দিয়েছি। অর্থাৎ খিলাফত যেটা ছিল, খিলাফতটাকে আমি আমার দেহ থেকে বিচ্ছিন্ন করেছি। মুসলমানরা আর সোজা হয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না, বিকজ দেয়ার ইজ নো ইউনিটি অফ দ্য মুসলিমস। খেলাফত একটা সিম্বল ছিল ফর দ্য মুসলিম আইডেন্টিটির, মুসলিম অ্যান্টিটির একটা সিম্বল ছিল। এই সিম্বলটাকে আপনার ব্রিটিশরা ঠান্ডা মাথায় কামাল আতাতুর্কের মাধ্যমে আপনার বিলুপ্ত করে দিলেন। সুতরাং ভারতের মুসলমানরা তখন কি করবে? ভারতের মুসলমানরা তখন আপনার নেতৃত্বের সংকটে পড়ে গেল, নেতৃত্বের সংকট। বিকজ অফ ভারতীয় মুসলমানদের যারা নেতৃত্ব দিচ্ছেন, মাওলানা মোহাম্মদ আলী শওকত আলী, তারা বৃদ্ধ হয়ে গেছেন এবং তারা অসুস্থ, তাদেরকে নির্বাসন, তাদেরকে জেল, তাদেরকে অনেককে গুম করা হলো ব্রিটিশ থেকে। সুতরাং ভারতীয় মুসলমানরা এই জন্য 1924 থেকে 1933 সাল পর্যন্ত ভারতীয় মুসলমানদের নেতৃত্বের বিকাশ হয়নি। 1933-এর পরে মোহাম্মদ আলী জিন্নাহ যখন কংগ্রেসের নেতৃত্বে আসলেন, ভারতীয় মুসলমানরা আবার নতুন করে রাজনৈতিক পুনর্জাগরণের জন্য নতুন আরেকটা স্টেপ তারা গ্রহণ করছেন। থ্যাংক ইউ।